প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। 32 নম্বর ভাঙা সহ বহু ইস্যু সামনে এনে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি এই সরকারের আমলে, সেটা একদল বানরের হাতে চলে গেছে, যারা জানি না পররাষ্ট্রনীতি কি। সবাই মিলে বিএনপিকে ফেলে দেওয়া যে ষড়যন্ত্রকে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতি। মানে স্বয়ং স্রষ্টা এসে নিজের হাতে ওনাকে রক্ষা করে না দিলে ওনার সরকার আর বেশি দিন টিকবে না, ওনার সরকার পড়ে যাবে। গ্যারান্টিড থাকেন যে এই বিএনপি সরকারের উপরে, বিএনপি সরকার মানে সবার উপরে, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবার পক্ষ থেকে একটার পর একটা নিষেধাজ্ঞা আসবে। এক, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে পত্র পাঠ বিদায় করে দেওয়া হবে। মানুষের আয়ু যখন শেষের দিকে যায় তখন মানুষ প্রতিনিয়ত ভুলভাল সিদ্ধান্ত নেয়। ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান রাজনৈতিক দল বিএনপি একই রকম ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। অবৈধ প্রধানমন্ত্রী তারেকের এবার রস বের হয়ে যাবে। লিখে রাখতে পারেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রস এবার বের হয়ে যাবে। একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা। তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। পুরো ভারত সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা বেঁকে বসেন। কাজেই তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তারেক রহমান এটাও জানেন এসবের বিনিময়ে তাকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। শেখ হাসিনাকেও পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সবার দেখতে থাকুন। দর্শক, কারণ আজকের এই ভিডিওতে এমনটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনারা অবগত বাধ্য হবেন। দর্শক, ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখে বুঝতে পারছেন আজকের বিষয়টি কোন বিষয়ে ইঙ্গিত করছে। দর্শক, চলুন আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওতে নিয়ে যেতে আগে বলবো, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এক নতুন ধরনের কূটনীতি শুরু করেছে। মানে পৃথিবী জুড়েই মনে করা হয় কূটনীতি এমন এক কৌশল বা বিদ্যা যেখানে ভীষণভাবে পর্দার অন্তরালে সরাসরি কোনো বার্তা না দিয়ে প্রকাশ্যে ব্যাপক পরিমাণ ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক না করে বিভিন্ন সমস্যা মিটিয়ে ফেলার একটা দক্ষতা প্রদর্শন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানের নেতৃত্বে ফেসবুক পোস্ট দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। এক রকমের গ্যালারির উদ্দেশ্যে ভারতের সঙ্গে সম্পর্কটা খুব খারাপ এবং বাংলাদেশের সরকার ভীষণ সাহসী, কিছুতেই তারা তাদের সীমান্তের 3 দিক ঘিরে থাকা বিরাট দেশ ভারতের সঙ্গে সম্পর্কটাকে স্বাভাবিক করতে চায় না, এই বার্তাটা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দিতে চাইছে। না হলে ঠিক কেন খলিলুর রহমান বারবার ফেসবুকে পোস্ট করছেন এবং ফেসবুকে পোস্ট করে ভারতকে কড়া কড়া বার্তা দিয়ে যাচ্ছেন বলা মুশকিল। কারণ কূটনীতিতে ফেসবুক পোস্ট দেখে আরেক দেশ কোনো উত্তর দেবে বা ফেসবুক পোস্টকে গুরুত্বের সাথে নিয়ে সেটাকে কূটনৈতিক আদান প্রদান আলাপ আলোচনার জায়গায় নিয়ে আসবে, তার তো কোনো সম্ভাবনা নেই। তার মানে ভারত একেবারেই শুনছে না যে বাংলাদেশ চরম তর্জন গর্জন করছে ফেসবুকে, কিন্তু খলিলুর রহমান কঠিন ইংরেজিতে, মানে ভীষণ আনইউজুয়াল সব শব্দ ব্যবহার করে, ভীষণ অপ্রচলিত শব্দে শব্দে একটা ফেসবুক পোস্ট দিয়ে ভাব করছেন ইংরেজিতে এমন বার্তা তিনি শক্তিশালী প্রতিবেশী দেশকে দিয়ে দিয়েছেন যে ওই দেশ কুপকাত হয়ে পড়েছে। এই ফেসবুক পোস্টগুলো অনেকটাই ট্রাম্পের ট্রুথ সোশ্যালের বার্তাগুলোকে মনে করায়। মনে করে দেখেন, সেই ফেব্রুয়ারিতে যখন আমেরিকা গিয়ে হঠাৎ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করলো, তখনই কিন্তু এক দফা ট্রাম্প ঘোষণা দিয়ে দিলেন তিনি বিজয়ী হয়ে গেছেন। এরপর 6 মাস ধরে ট্রাম্পের ছেড়ে দেমা কেঁদে বাঁচিয়ে অবস্থা, শুধু ট্রাম্পের নয়, মানে মার্কিন ঘাঁটি বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র মধ্যপ্রাচ্যের যেসব দেশ থেকে শুরু করে ইসরায়েল, সবাই হয়রান হয়ে পড়ছে ইরান কি করে একা এই প্রতিরোধ এতদিন ধরে চালিয়ে যাচ্ছে। মনে করে দেখেন, এপ্রিল মাসে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিলেন যে আজই নাকি শেষ রাত, যে রাতে ইরান ধ্বংস হয়ে যাবে। এপ্রিল থেকে এখন আগস্ট চলে এসেছে, কিন্তু ট্রাম্প এখন পর্যন্ত ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন নাই। বরং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যত বড় বড় কথা বলছেন ফেসবুকে বা ট্রুথ সোশ্যালে, মানে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো যখন প্রমাণ করে দেখাতে পারছেন না, তখন খলিলের ফেসবুক পোস্টে কি লাভ হবে বলা মুশকিল। খলিল কি এই ফেসবুক পোস্টগুলো শুধুই বাংলাদেশের জনগণের কাছ থেকে এক রকমের হাততালি পেতে দিচ্ছেন? খলিলের কিন্তু ফেসবুক নিয়ে অভিজ্ঞতা ভালো নয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হচ্ছেন সেই ব্যক্তি, তিনি যখন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে জুড়ে বসে ইউনূস সরকারের রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হলেন প্রথম মন্ত্রী পদমর্যাদায়, তারপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে উঠলেন, আর বাংলাদেশের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে বিএনপি নেতারা প্রকাশ্যে ভাষণ দিয়ে বেড়ালেন যে ইউনূসের কি কোনো আক্কেল নাই যে তিনি একজন বিদেশি লোককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন। তখন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের বের করলেন যে এই খলিলুর রহমান ফেসবুকে এবং যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে নিজেকে রজার রহমান নামে পরিচয় দিয়ে আসছেন। এরপর থেকেই তার পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা এসবের নানা রকম যেমনটা বলা হয় আর যা সত্যি এর মধ্যে বিভিন্ন ফারাক আবিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় হয়ে উঠলেন রজার রহমান বা রজার খলিল নামে। তো এই রজার খলিল এ দফায় আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে নানা রকম ফেসবুক পোস্ট দিচ্ছেন। ওই যে বলছিলাম, এই খলিলুর রহমান সর্বসাম্প্রতিক গতকালকে যে পোস্টটি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক থেকে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এর মাধ্যমে শিরোনাম করছে যে বাংলাদেশ নাকি তারেক রহমানের সফরের বিষয়ে আপত্তি জানিয়ে দিয়েছে এবং তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। বিবিসি বাংলা জানাচ্ছে যে প্রথমে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একেএম শহীদুল করিম সাংবাদিকদের সামনে এসে বলেন যে এই সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে ভারতকে, না হলে বাংলাদেশ মনে করে না তারেক রহমান এখন ভারত যেতে পারেন। ঠিক স্পষ্ট ভাষায় সেটা বললেন না বটে, কিন্তু তিনি বললেন যে সফরের অনুকূল পরিবেশ নাই। এবং তারপর মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম বলেন যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে। এখন ভারত তো ওই একই জায়গায় আছে ইউনূস আমল থেকে এখন পর্যন্ত, তারা বলেই যাচ্ছে প্রত্যর্পণের অনুরোধ তারা খতিয়ে দেখছে এবং সেটার একটা প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া আছে, সেই পুরো প্রক্রিয়া অনুসরণ করে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এসব সমস্যার সমাধান ঠিক 21 তারিখ বা 24 তারিখ তারেক রহমান ভারত রওনা হওয়ার আগে মিটে যাবে তা তো ভাববার কারণ নাই। তাহলে হঠাৎ করে 17ই আগস্ট দাঁড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন একটা বক্তব্য জানালেন এবং তারপর তার বক্তব্যটাই পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে পোস্ট করে দিল। তা থেকে বুঝতে অসুবিধা হলো না 5ই আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম যে ফেসবুক বার্তাটা দেওয়া হয়েছিল সেটারই দ্বিতীয় কিস্তি হচ্ছে এ দফার ফেসবুক বার্তা। সে দফায় খলিলুর রহমান ঠিক ওই যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসরণে বলে দিয়েছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ কোনোদিন আর বাংলাদেশে ফিরতে পারবে না। তিনি বলে দিয়েছিলেন যে ভারত যে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকার ক্ষুব্ধ এবং তারা ভাবতেই পারে না ভারত এরকম সুযোগ কিভাবে করে দিল। কিন্তু বিস্ময়কর যে বাংলাদেশ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ডেকে এনে কোনো আপত্তি জানায়নি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পাঠায়নি, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে খলিলুর রহমান রজার খলিল কোনো ফোন করেননি, অথচ তিনি ফেসবুক বার্তার খেলা খেলছেন। এতে সন্দেহ জাগে ফেসবুকে যে বার্তা দেওয়া হচ্ছে আর দরজার আড়ালে যে আলাপ চলছে তা একই গতিতে একই ইস্যুতে চলছে কিনা। শেখ হাসিনাকে ফেরত না আনলে তারেক রহমানকে আমরা ভারত যেতে দেব না, নাহিদ ইসলামরা এরকম ঘোষণা দিয়ে দেওয়ার কারণেই খলিল এই বুদ্ধি বের করলেন কিনা যে ফেসবুকে পোস্ট দিয়ে আপাতত গ্যালারিকে ঠান্ডা রাখতে হবে সেটা বলা মুশকিল। কারণ দেখেন ভারত এসবে একদম রিয়াক্ট করছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এহেন ফেসবুক পোস্ট, যেটাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম এভাবে ইন্টারপ্রেট করছে, ব্যাখ্যা করছে যে তার তারেক রহমানের আর ভারত সফরটা হচ্ছে না, সেই পোস্টের পরেও দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের সাংবাদিকদের বলেছেন যে তিনি মনে করেন, ভারত মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরটা আরো দ্রুত হওয়া উচিত। তার ভারত এখনো মনে করছে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা শেষ হয়ে গেছে, কিংবা আদৌ কর্ণপাতই করছে না যে বাংলাদেশ ভারত সফরের জন্য তারেক রহমানের অনুকূল পরিবেশ নাই এটা মনে করছে এবং ফেসবুকে পোস্ট দিয়ে সেটা জানান দিয়েছে। ভারত এসবে কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন বোধ করছে না, কারণ খলিলুর রহমানের সঙ্গে যখন দেখা করলেন এই দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, মন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, এবং পরদিন যখন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, দু দফাতেই তাদের মধ্যে দরজা আটকে অন্য প্রতিনিধিদেরকে বের করে দিয়ে রীতিমতো একটা একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠিক যেমন ভাবে
একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এমনকি তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকেও বের করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দিল্লিতে গত এপ্রিলে এই যে দরজা আটকে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তু কি, সেখানে ভারত কি বলে বাংলাদেশকে, বা বাংলাদেশই বা ভারতকে কি বলে, দরজা আটকে যেই দুদেশের একেবারে শীর্ষ পর্যায়ের মধ্যে আলোচনা হয়। কারণ দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই দৌড়ে দিল্লি গেছেন এবং দিল্লি গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাই নয়, শুধু ভারতীয় সংবাদ মাধ্যম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে খবর প্রকাশ করেছে তাতে ছবিতে শুধুমাত্র দীনেশ ত্রিবেদী আর নরেন্দ্র মোদীকে বসে থাকতে দেখা যাচ্ছে। তার মানে বৈঠকগুলো সরাসরি দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান, দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। অথচ ফেসবুক পোস্টে এমন প্রকাশ্যে এমন কড়া ভাষায় আর কখনো করা যাবে না, হতে পারবে না, হবে না, এবং এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতে সফরের বিষয়ে দুদেশের কর্মকর্তারাই কাজ করে যাচ্ছিলেন, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়ার মাধ্যমে সেই ঘটনাটি একরকমের বাধাগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশ মনে করছে অনুকূল পরিবেশ নাই। তাহলে এই যে 10 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর কাছে চলে যাওয়া এবং বেরিয়ে এসে বলা দারুণ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী মোদী আর তারেক রহমানের মধ্যে, সরাসরি বৈঠক হলে কোনো সমস্যা নাই, যার সমাধান হবে না। এবং সেই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বললেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, বিবেচনা করছেন ভারত যাবেন কিনা। তার মুখপাত্র, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র জাহিদুর রহমান, তিনি বললেন ভারত সফর যে কোনো দিন হতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংবাদ মাধ্যমকে বললেন 5ই আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন হয়ে যাওয়ার 1 সপ্তাহেরও বেশি সময় পর যে ব্রিক্স সম্মেলন সেপ্টেম্বরে, সে তো অনেক দূরে, তারও আগেই তারেক রহমানের ভারত সফর হয়ে যেতে পারে। এবং ভারতের সংবাদ মাধ্যম সুনির্দিষ্টভাবে বলল 21 থেকে 26 এই তারিখগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য আলাদা করে রেখেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী 21 তারিখ বা 24 তারিখ যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন দুদিনের জন্য। তখন হঠাৎ করে 17ই আগস্ট কি হলো, 17ই আগস্ট কি ঘটে গেল যে ফেসবুকে এমন একটা পোস্ট সেটে দিলেন রজার খলিল, সেটা একটা বিরাট প্রশ্ন বটে। এই কূটনীতি করে কি শেষ পর্যন্ত জয়ী হওয়া যাবে, বিশেষ করে ভারতের সঙ্গে যারা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে? শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। মানুষের আয়ু যখন শেষের দিকে যায় তখন মানুষ প্রতিনিয়ত ভুলভাল সিদ্ধান্ত নেয়। ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান রাজনৈতিক দল বিএনপি একই রকম ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। অবৈধ প্রধানমন্ত্রী তারেকের এবার রস বের হয়ে যাবে, লিখে রাখতে পারেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রস এবার বের হয়ে যাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম একটা প্রেস কনফারেন্স করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলেছে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। হঠাৎ করে কেন বাতিল হলো? ISI এর নির্দেশে, তুর্কির নির্দেশে, ডিপ স্টেটের নির্দেশে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI এর 6 সদস্যের একটা দল এই মুহূর্তে পাকিস্তান সফরে আছে। তারা ইসলামাবাদে অবস্থান করছে এবং তাদের সাথে ISI এর একটা দলের বৈঠক হয়েছে। ঠিক একই সময়ে যে মুহূর্তে DGFI এর একটা টিম পাকিস্তানে অবস্থান করছে, সেই সময় মার্কিন ঘেটপুত্র রজার খলিলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে ইংরেজিতে একটা লেখা শেয়ার করেছে। অনেক লম্বা লেখা, ইংরেজিতে যেহেতু বলছে ঠিকই বলছে, তাই না? কি বলো বাঙ্গুরা, ইংরেজি মানে তো সঠিক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইংরেজিতে যেটা লিখেছে ওইটার বাংলা অনুবাদ হলো, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে পারস্পরিক যোগাযোগ করে আসছেন। তবে 5 আগস্ট নয়াদিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত রয়েছেন। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের মত হলো এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত প্রত্যার্পণের বিষয়ে আমাদের অনুরোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং আমাদের দ্বিপাক্ষীয় প্রত্যার্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর করতে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি। আমরা আবারও পুনর্ব্যক্ত করছি যে আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতি অব্যাহত থাকবে। এই নীতির মাধ্যমে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে, যার ভিত্তি হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থ ও কল্যাণ। এই লেখার সারাংশ হলো, তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও, হাদির হত্যাকারীদের ফেরত দাও, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, অন্যথায় যাবেন না। মানে হলো এমন একটা অবস্থা যে তারেক ভারত সফরে না গেলে ভারতের 140 কোটি জনগণ হাহুতাশ করবে, না খেয়ে মরবে, ভারত সরকারের মারাত্মক ক্ষতি হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি শুরু হবে। তাই তো রজার খলিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গল্প এমনটাই মনে করছে। এই ব্যাখ্যায় দিচ্ছে
এই বার্তাই দিচ্ছে। আর তাদের দালাল চামচা চাটুকাররা নেগেটিভ দাঁড় করাচ্ছে, দেখছো আমাদের প্রধানমন্ত্রী ভারতের চোখে চোখ রেখে কথা বলে, আমরা ভারতের সাথে দাসত্বের কোনো চুক্তিতে যাব না, এমন প্রধানমন্ত্রী আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা পেয়েছি যে প্রধানমন্ত্রী ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে। অথচ এই মূর্খের বাচ্চারা বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। তার এক ভারত সফরে গেলে ভারতের কি হবে? ভারত সফরে না গেলে বাংলাদেশকে না খেয়ে মরতে হবে, যদি ভারতবর্ষ এই বিষয়টাকে সিরিয়াসলি নেয়। সব ধরনের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ফেলেছে পশ্চিমাদের দালাল অবৈধ বিএনপি সরকার। পাকিস্তান এবং তুরস্কের পরামর্শে তারেক নিজেই নিজের ধ্বংস ডেকে আনছে। আফসোসের বিষয় হলো এই ধ্বংস শুধুমাত্র বিএনপির উপর দিয়ে যাবে না, এই ধ্বংস ছাপিয়ে যাবে বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের উপর দিয়ে। বাংলাদেশিদের ভাগ্য ভালো যে প্রতিবেশী দেশটা ভারত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েলের মতো দেশ হতো, বিশ্বাস করেন খাম্বার পশ্চাৎ দেশ বরাবর মেরে তখন পাকিস্তান পাঠিয়ে দিত। ইতিহাস সাক্ষী আছে না? ভারতের ভেতরে সংগঠিত অনেকগুলা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারেকের সম্পৃক্ততা ছিল কিনা? উলফার সাথে সম্পর্ক ছিল, 10টা কষ্ট কেলেঙ্কারি, এগুলা তো উদাহরণ। আজও মার্কিন নিষেধাজ্ঞা তারেকের উপর আছে, অর্থাৎ মার্কিনীদের সন্ত্রাসী তালিকায় তারেকের নাম আছে। তো বলছিলাম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আইনি নোটিশ, এই আইনি নোটিশ যখন দেওয়া হচ্ছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, এরই মাঝে তার ক্ষমতা ছাড়ার পর থেকে বেশ কয়েকবার মানে এই আদালতে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে, অনেক চেষ্টা হয়েছে মামলা করার, রিট করার অনেক চেষ্টা হয়েছে, সবগুলোই কিন্তু খারিজ হয়ে গেছে। এবার আইনি নোটিশের পদক্ষেপে যাওয়া হলো। চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন, যেখানে এই ভিডিওটা তারা দিয়েছিল। তারা বলছে 32 নম্বর ভাঙা সহ যেসব কারণে ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। এই কথা যখন তারা বলছে, আরেকটি গণমাধ্যমের শিরোনাম দেখে নিন, তারা বলছে ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও দুর্নীতির তদন্ত চেয়ে নোটিশ। নোটিশটা কাকে দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো, চলুন একটু দেখে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বার্থের সংঘাত, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন গুরুতর অভিযোগের অনুসন্ধান এবং তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে তদন্ত চলাকালে তার দেশ ছেড়ে পালানোর প্রবণতা রয়েছে, অর্থাৎ তিনি যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন, সেই কারণে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে। কিন্তু নোটিশ দাতারা কি ভুলে গেছেন যে ডক্টর ইউনূস এখন এসএসএফ নিরাপত্তায়, ভিভিআইপি মর্যাদায় বাংলাদেশে অবস্থান করছেন? সেরকম একটা অবস্থায় কি এই দেশ ত্যাগে নিষেধাজ্ঞার ঘটনাটা ঘটবে? আদৌ ঘটা সম্ভব? কিংবা সরকারকে কি তাদেরকে মনে হয় যে সরকার প্রফেসর ইউনূসের বিরুদ্ধ শক্তি হয়ে গেছে? আমার তো কোনো কর্মকাণ্ডেই তা মনে হয় না। আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের যে লিগেসি সেটা এখনো বহন করে চলেছে বর্তমান সরকার। সুতরাং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ এই সরকার নেবে, এটা আমার মনে হয় না। বলা হয়েছে যে এই নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের পক্ষে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। রেজিস্টার ডাক ও কুরিয়ার যোগে ডিমান্ড অফ জাস্টিস নোটিশটি পাঠিয়েছেন। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পাঠানো হয়েছে। নোটিশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ বলেছেন, আমার পক্ষে নোটিশটি দেওয়া হচ্ছে যেন প্রফেসর ইউনূস দেশ ছেড়ে পালাতে না পারেন। এই মহসিন রশিদ, তিনি আবার মুসলিম লীগের সভাপতিও। তাকে প্রফেসর ইউনূসের সময়কাল থেকেই ইউনূস বিরোধী বক্তব্য দিয়ে আসতে আমরা দেখছি এবং তার শাসনকাল শেষ হওয়ার পরে আরও তীব্র হয়েছে তার বক্তব্য এবং ডক্টর ইউনূসের নানা অপরাধ, স্বার্থের সংঘাত নিয়ে অনেক কথা বলছেন তিনি নিয়মিত টেলিভিশন কিংবা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে। তিনি বলছেন, আমার পক্ষে এটা দেওয়া হয়েছে প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, তার জন্য তাকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন তিনি দেশেই থাকেন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে রুল ইস্যু করা আছে। হামের টিকা না আসায় শিশুদের মৃত্যু ও ইপিআই প্রোগ্রাম নিয়ে গন্ডগোলের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও আবেদন করতে পারেন বলে তিনি জানিয়েছেন। আইনি নোটিশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 21টি সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে, 21টা অভিযোগ, যার মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংকে বিশেষ কর সুবিধা দেওয়া, সরকারি শেয়ার কমিয়ে আনা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গ্রামীণ ট্রাস্টে অর্থ স্থানান্তর। নোটিশের বিষয়ে বিস্তারিত তুলে ধরে আইনজীবী মামুন মাহবুব তিনি বলেছেন, আমাদের মূল দাবি হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ অপরাধের তালিকা রয়েছে। একটি হচ্ছে হাম ট্র্যাজেডিতে ভ্যাকসিন না এনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া, দ্বিতীয়টি হলো উচ্চ পর্যায়ের দুর্নীতি। এমনকি ডক্টর ইউনূসের বন্ধু ইফতেখারুজ্জামানও বলেছেন ডক্টর ইউনূসের আমলে 45% বেশি টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে। সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে তিনি আরও বলেছেন, সংবিধানের 23 এবং 24 অনুচ্ছেদে জাতীয় ঐতিহ্য রক্ষার কথা বলা থাকলেও ডক্টর ইউনূসের আমলে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মবের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। 32 নম্বর বাঙালির আতুরঘর, সেখানে বুলডোজার দিয়ে আঘাত করা হয়েছে। তিনি অস্থায়ী সরকারের কনসেপ্টটাই নষ্ট করে দিয়েছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশের যত সরকার প্রধান রয়েছে, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবার এক্সিকিউটিভরা যে ন্যূনতম সুবিধা নিয়েছেন তা মাটির কাছাকাছি, আর ডক্টর ইউনূস সাহেব সুবিধা নিয়েছেন আকাশ ছোঁয়া সুবিধা। যেহেতু তারেক রহমান বলেছেন দিন শেষে আইনের শাসনই হবে শেষ কথা, তাই আমরা নিরপেক্ষ ইনকোয়ারি চাই, আর ইনকোয়ারির সময় তিনি দেশ থেকে যেন চলে যেতে না পারেন সেই ব্যবস্থা করতে হবে। আগামী 7 দিনের মধ্যে ডক্টর ইউনূসের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অভিযোগের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট করা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে। শিশু স্বাস্থ্য ট্র্যাজেডি বা হামের টিকা সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিটও করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, দেখবেন যে কাঙ্ক্ষিত বিরতি। দর্শক, বিরতির 3 নম্বর গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সাথে সুযোগ করে দেবেন। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।